আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সমাসের আজকের চতুর্থ ক্লাসে। সমাসের আমাদের যে জার্নিটা চলছে, এখানে অলরেডি আমরা 3টা ক্লাস কমপ্লিট করেছি এবং আজকে আমাদের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক নিয়ে। একটা হচ্ছে কর্মধারয় সমাস আর একটা হচ্ছে দ্বিগু সমাস। খেয়াল করে দেখো, এই 2টা কর্মধারয় সমাস এবং দ্বিগু সমাস, এই 2টা সমাস থেকে কিন্তু পরীক্ষায় নিয়মিতভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তো সেই কারণে এই 2টা খুব ভালোভাবে শিখে নিতে হবে। তো আমরা শুরুতেই কর্মধারয় সমাসের আলোচনায় চলে যাই। খেয়াল করে দেখো, কর্মধারয় সমাসের সঙ্গে আমরা কি বলছি দেখো, যেখানে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রাধান্য পায়, সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আমরা কিন্তু কর্মধারয় সমাসের এই ব্যাপারটা আমাদের সমাসের প্রথম ক্লাসে কিন্তু শিখেছিলাম, যে কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়। আর আরেকটা বিষয় আমরা দেখতে পাচ্ছি, বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস। এর মানে কি? বিশেষণ মানে তো যেটা সরাসরি বিশেষণ, আর বিশেষণ ভাবাপন্ন মানে হচ্ছে যেটা সরাসরি বিশেষণ না কিন্তু বিশেষণের মতো ব্যবহৃত হয়। ঠিক একইভাবে বিশেষ্য মানে তো যে কোনো কিছুর নাম, আর বিশেষ্য ভাবাপন্ন মানে হচ্ছে সরাসরি বিশেষ্য না কিন্তু বিশেষ্যের মতো ব্যবহৃত হয় যেগুলো। তার মানে তুমি সিম্পলি মনে রাখতে পারো যে একটি বিশেষণ পদ এবং একটি বিশেষ্য পদের মিলনে যে সমাস হয় সেটা হচ্ছে কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা সবাই জানি পরপদে অর্থ প্রাধান্য পায়। কোন পদে অর্থ প্রাধান্য পায়? পরপদে অর্থ প্রাধান্য পায়। এটা আমরা ইতোমধ্যেই প্রথম ক্লাসে শিখেছি। তো খেয়াল করে দেখো, যেমন পুণ্য যে ভূমি, পুণ্যভূমি। দেখো, পুণ্যভূমি বলতে কোন একটা এলাকাকে বোঝায়, তাই না? যেটাকে পবিত্র মনে করা হয়। যেমন ধরো মক্কা নগরে একটা পুণ্যভূমি আমরা বলতে পারি। তার মানে এই পুণ্যভূমি শব্দটার দ্বারা কিন্তু ওই ভূমিটাকে, ওই জায়গাটাকে বোঝাচ্ছে, তাই না? ঠিক একইভাবে দেখো, নীল যে উৎপল, নীলোৎপল। উৎপল মানে হচ্ছে পাথর, তাহলে নীলোৎপল মানে নীল রঙের পাথরকে বোঝাচ্ছে, তাহলে পাথরটাকে বোঝাচ্ছে, পরপদার্থ প্রাধান্য পাচ্ছে। দেখো, ফুলের মতো কুমারী, ফুলকুমারী। খেয়াল করে দেখো, কুমারী, ফুলকুমারী বলতে কি বোঝাচ্ছে? একজন কুমারী নারীকে বোঝাচ্ছে যে ফুলের মতো, তাই না? তার মানে ফুলকুমারী দ্বারা কিন্তু কুমারীকে বোঝাচ্ছে, তার মানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এইভাবে যদি পরপদের অর্থ প্রাধান্য পায় তাহলে সেটা কোন সমাস হয়? আমরা শিখেছি ইতিমধ্যে কর্মধারয় সমাস। খেয়াল করে দেখো, এই কর্মধারয় সমাস কিন্তু আমাদের 4 প্রকার। কর্মধারয় সমাস কত প্রকার? 4 প্রকার। মধ্যপদলোপী, উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। আমরা সিরিয়ালে এই জিনিসগুলো একটু শিখব, ভালো করে মন দিয়ে দেখো। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, খেয়াল করে দেখো, নামের মধ্যেই পরিচয় আছে। মধ্যের পদ লোপ পাবে। মধ্যপদলোপী মানে কি? মধ্যের পদ লোপ পাবে। তো মাঝের পদ লোপ পেলে যেই কর্মধারয় সমাস হয় সেটা হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস কি হয়? মাঝের পদটা লোপ পায়। ভালো করে খেয়াল করে দেখো, আমরা উদাহরণগুলোতে যাব। দেখো, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন। তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের কর্মধারয় সমাসে পরপদ প্রাধান্য পায়। দেখো, সিংহাসন বলতে আমরা সিংহকে বুঝি নাকি আসনকে বুঝি? সিংহাসন মানে কি? সিংহাসন একটা আসনকে বুঝি না? যেমন আমরা বললাম সম্রাট বাবর সিংহাসনে আরোহণ করলেন, তার মানে কি? তিনি সিংহের উপরে বসলেন নাকি আসনে বসলেন? অবশ্যই আসনে বসলেন। তার মানে এখানে পরপদার্থ প্রাধান্য পাচ্ছে। আবার দেখো, হাত পাখা। যদি বলি আমাকে হাত পাখা দিয়ে বাতাস করো তো, তার মানে কি? হাত দিয়ে বাতাস করবে নাকি পাখা দিয়ে? অবশ্যই পাখা দিয়ে বাতাস করবে, তাহলে পরপদার্থ প্রাধান্য পাচ্ছে। দেখো, পরপদার্থ প্রাধান্য পাচ্ছে এবং মাঝের পদটা লোপ পাচ্ছে। খেয়াল করে দেখো, এই যে সিংহ, দেখো এই সিংহ এখানে আছে, এই যে আসন, এই আসনে দেখো এখানে আছে, কিন্তু এই যে মাঝের যে চিহ্নিত এটা কিন্তু লোপ পেয়ে গেছে, মাঝের পদটা লোপ পেয়েছে। আবার দেখো, হাতে চালানো পাখা, হাত পাখা। দেখো, এই হাতও আছে পাখাও আছে কিন্তু মাঝের পদটা লোপ পেয়েছে। এরকম যদি মাঝের পদ লোপ পায় তাহলে সেটা কোন কর্মধারয় সমাস হবে? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নামের মধ্যেই পরিচয় আছে, মধ্যপদলোপী মানে মাঝের পদ লোপ পাবে। ভালো করে খেয়াল করো, আমরা আরো কিছু উদাহরণ দেখি। দেখো, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। দেখো, পরপদই প্রাধান্য পেয়েছে। আমি যদি বলি আজকে আমরা একটা সাহিত্য সভায় গিয়েছিলাম, তার মানে কি আমরা সাহিত্যে গিয়েছিলাম নাকি একটা সভাতে গিয়েছিলাম? একটা সভায় গিয়েছিলাম, মিটিংয়ে গিয়েছিলাম, তাই না? তাহলে পরপদ প্রাধান্য পাচ্ছে। স্মৃতিসৌধ। স্মৃতিসৌধ বলতে কি স্মৃতিটাকে বোঝায় নাকি স্মৃতির জন্য নির্মিত সৌধটাকে বোঝায়? যেমন আমাদের একটা স্মৃতিসৌধ আছে না, স্মৃতিসৌধ বলতে সৌধটাকে বোঝায়, তাহলে কোন পদ আছে? পরপদে। এভাবে দেখবে সবগুলোতেই পরপদ অর্থ প্রাধান্য পাবে এবং দেখবে মাঝের পদটা লোপ পাবে। দেখো, সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা। দেখো, সাহিত্যও আছে সভাও আছে কিন্তু মাঝখানে বিষয়কটা লোপ পেয়েছে। স্মৃতি রক্ষার্থে যে সৌধ তাকেই আমরা স্মৃতিসৌধ বলি,
তো খেয়াল করে দেখো, স্মৃতিও আছে, সৌধও আছে, মাঝখানে রক্ষার্থটা লোপ পেয়েছে। দুধ সাগু মানে যেই সাগুর মধ্যে দুধ মেশানো হয়েছে, দেখো দুধ মেশানো সাগু, দুধ সাগু, তাহলে দুধও আছে, সাগুও আছে, মাঝের মেশানোটা লোপ পেয়েছে। ভালো করে খেয়াল করো। ঘি ভাত মানে ঘি দিয়ে মাখানো হয়েছে যে ভাত, তাই না? দেখো ঘি মাখা ভাত, তাহলে ঘিও আছে, ভাতও আছে, কিন্তু মাঝের মাখাটা লোপ পেয়েছে। সবগুলোতেই দেখো মাঝের পদ লোপ পাচ্ছে। চাল কুমড়া, দেখো যে কুমড়াটা চালের ওপর ধরে সেটা হচ্ছে চাল কুমড়া, তাহলে দেখো এ চালে ধরা কুমড়া, চালও আছে, কুমড়াও আছে, মাঝখানে ধরাটা লোপ পেয়েছে, তাই মধ্যপদলোপী। ভালো করে দেখো। হাঁটু জল, হাঁটু জল কাকে বলি? হাঁটু পরিমাণ জল থাকলে তাকে আমরা হাঁটু জল বলি, তাই না? তো খেয়াল করে দেখো, হাঁটু পরিমিত জল, হাঁটু জল, তো হাঁটুও আছে, জলও আছে, মাঝখানে পরিমিতটা লোপ পেয়েছে। মৌ সঞ্চয়ী মাছি, মৌমাছি, আমরা জানি মৌমাছি কাকে বলে? যেই মাছি মধু সংগ্রহ করে বা মধু সঞ্চয় করে, তাই মৌ সঞ্চয়ী মাছি মৌ সঞ্চয়ী মাছ, মৌ সঞ্চয়ী মাছি মৌমাছি। খেয়াল করে দেখো, তো এখানে মৌ আছে, মাছিও আছে, তো মাঝখানে সঞ্চয়টা লোপ পেয়েছে, তাই না? এবার দেখো, মানি ব্যাগ কাকে বলে? মানি বা টাকা রাখার জন্য যে ব্যাগ সেটাকে আমরা মানি ব্যাগ বলি। তাহলে দেখো মানি রাখার ব্যাগ, মানি ব্যাগ, দেখো মানিও আছে, ব্যাগও আছে, মাঝখানে রাখাটা লোপ পেয়েছে। হাত ঘড়ি কাকে বলে? যে ঘড়ি হাতে পরা হয়, হাতে পরার ঘড়িকে হাত ঘড়ি বলে, তাই না? তাহলে দেখো হাতে পরার ঘড়ি, হাত ঘড়ি, হাতও আছে, ঘড়িও আছে, মাঝখানে পরাটা দেখো লোপ পেয়েছে। এই রকমভাবে যদি মাঝের পদটা লোপ পায় তাহলে সেটা কি হবে? মধ্যপদলোপী কর্মধারায় সমাস। দেখো হাসি মাখানো মুখ, হাসি মুখ, হাসি মাখানো মুখ, দেখো হাসিও আছে আবার মুখও আছে, মাঝখানে মাখানো কিন্তু লোপ পেয়েছে, তাই না? আবার দেখো পল মিশ্রিত অন্ন, পলান্ন, পল মানে হচ্ছে মাংস, পলান্ন মানে মাংস মিশ্রিত ভাত, মানে তুমি ধরতে পারো বিরিয়ানি ধরতে পারো, হ্যাঁ? তো পল মিশ্রিত অন্ন, যেই অন্নের মধ্যে, যেই ভাতের মধ্যে, খাবারের মধ্যে মাংস মিশ্রিত থাকে। তাহলে এখানে দেখো পলান্নর মধ্যে পলও আছে, অন্নও আছে, মাঝের মিশ্রিতটা লোপ পেয়েছে। খেয়াল করে দেখো, জীবন রক্ষার্থে বীমা, জীবন বীমা, আচ্ছা এখানে দেখো জীবনও আছে আবার বীমাও আছে, মাঝখানে রক্ষার্থেটা লোপ পেয়েছে। একাদশ কাকে বলে? দশের এক অধিক, দশের এক বেশি হলে সেটা হচ্ছে একাদশ, তাই না? এই দেখো এক অধিক দশ, একাদশ, দেখো এখানে একও আছে আবার দশও আছে, কিন্তু মাঝের অধিকটা লোপ পেয়েছে। এরপরে দেখো আকাশবাণী, আকাশবাণী বলতে কি বোঝায়? আকাশবাণী বলতে স্যাটেলাইট এর মাধ্যমে যেই বাণী আসে, মানে এটা তোমরা বলতে পারো যে রেডিও। আকাশবাণী হচ্ছে বলতে রেডিও বোঝায়, যেটা তরঙ্গের মধ্য দিয়ে যখন বাণী বা কথা আসে তখন সেটাকে বলে আকাশবাণী। তার মানে আকাশ পথে চালিত বাণী, এই তরঙ্গ তো আকাশ পথেই চালিত হয়, তাই না? তো তাই বলছে আকাশ পথে চালিত বাণী, আকাশবাণী। দেখো আকাশও আছে, বাণীও আছে, কিন্তু মাঝখানে চালিত কিন্তু লোপ পেয়েছে। হাত পাখা, হাত পাখা কাকে বলে? হাত দিয়ে যে পাখা চালানো হয়, এই দেখো হাতে চালানো পাখা, হাত পাখা, দেখো হাতও আছে, পাখাও আছে, মাঝখানে চালানোটা লোপ পেয়েছে। আয়কর, আয়কর কি জিনিস? আয়ের ওপরে ভিত্তি করে যে কর নির্ধারিত হয়, তাহলে আয়ের ওপর কর, আয়কর। খেয়াল করো আয়ও আছে, করও আছে, কিন্তু মাঝখানের ওপরটা লোপ পেয়েছে। আবার দেখো ঘর জামাই, যে জামাই ঘরে থাকে তাকে আমরা ঘর জামাই বলি, তাই না? তাহলে দেখো ঘরও আছে, জামাইও আছে, কিন্তু এই যে থাকা লোপ পেয়েছে, ঘরে থাকা জামাই। ভিক্ষান্ন, অন্ন মানে খাবার, ভিক্ষান্ন মানে হচ্ছে যে খাবার ভিক্ষা করে লাভ করা হয়, এই যে ভিক্ষা লব্ধ খাবার। তাহলে দেখো ভিক্ষাও আছে, অন্নও আছে, মাঝখানে লব্ধটা লোপ পেয়েছে। ষোড়শ, ষোড়শ মানে হচ্ছে দশের ছয় বেশি, দেখো শট অধিক দশ, শট মানে হচ্ছে ছয়, তাহলে শট অধিক দশ, দশের ছয় বেশি মানে হচ্ছে ষোড়শ মানে 16। তাহলে দেখো শট অধিক দশ, এখানে দেখো শট আছে আবার দশও আছে, কিন্তু মাঝখানে অধিকটা লোপ পেয়েছে। জয় ধ্বনি কি জিনিস? যেই ধ্বনিটা জয় মানে জয়কে প্রকাশ করে, জয় সূচক ধ্বনি, জয় সূচক ধ্বনি, জয় ধ্বনি। দেখো এখানে জয়ও আছে, ধ্বনিও আছে, কিন্তু মাঝের সূচকটা লোপ পেয়েছে। এইভাবে যদি মাঝের পদটা লোপ পায় তাহলে সেটা কিন্তু মধ্য পদলোপী কর্মধারায় সমাস হবে, ঠিক আছে?
তাহলে যে সকল কর্মধারয় সমাসে মাঝের পদ লোপ পাবে সেগুলো হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখন খেয়াল করে দেখো, কমেন্টগুলো দেখতে পাচ্ছি না। এবার খেয়াল করে দেখো, আমরা এখানে একটা লাইন লিখেছি, তবে মাঝের পদটি 4টা জিনিস যদি হয় তাহলে সেটা মধ্যপদলোপী হয় না। কি কি? যে, রূপ, ন্যায় বা বিভক্তি হলে মধ্যপদলোপী হয় না। আচ্ছা, এখানে কমেন্ট দেখি একটু। হাতে চালানো পাখাতে বিভক্তি আছে, তাহলে কর্মধারয় সমাস কিভাবে হয়? আচ্ছা দেখো, কর্মধারয় সমাস এভাবে হয় যে হাতে চালানো পাখা বিভক্তি আছে হাতে, ঠিক আছে, কিন্তু এখানে তো মাঝখানে আরও একটা পদ আছে। তো তুমি হয়তো ভাবছো যে আমরা ইয়েতে দেখেছি, তৎপুরুষ সমাসে দেখেছি যে পূর্বপদের বিভক্তি লোপ পেলে তৎপুরুষ সমাস হয়, কিন্তু তৎপুরুষ সমাসে কি মাঝখানে অতিরিক্ত কোনো পদ থাকে? যেমন আমরা তৎপুরুষ সমাসে দেখেছিলাম যে গাছ পাকা, এটার ব্যাস বাক্য করলে কি হয়? গাছে পাকা, তাই না? এটা আমরা দেখেছিলাম। তো গাছে পাকা, তো খেয়াল করে দেখো এখানে বিভক্তি আছে, সেখানে তৎপুরুষ সমাস হয়েছে, তবে এখানে এই গাছ আর পাকা ছাড়া আর কোনো পদ কি আছে? নাই তো। কিন্তু তুমি যখন ওই উদাহরণটা বলছো, হাতে পড়ার ঘড়ি হাত ঘড়ি মনে করো, হাতে পড়ার ঘড়ি, এই যে হাতে, এখানে একটা বিভক্তি আছে, তুমি বলতে চাচ্ছ বিভক্তি আছে, ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আরও একটা মাঝখানে পদ আছে। বিভক্তি থাকুক, যদি দেখো মাঝখানের একটা পদ লোপ পাচ্ছে, তাহলে সেটা কিন্তু আর তৎপুরুষ সমাস হবে না, সেটা কিন্তু কর্মধারয় সমাসই হবে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে, ঠিক আছে। কোন পদ প্রাধান্য পাবে এটা নির্ধারণ করতে পারে না। খুব সিম্পল, দেখো আমরা যখন বলছি হাঁটু জলে নেমেছি, মনে করো বললাম হাঁটু জলে নেমেছি, তার মানে কি আমরা জলে নামাকে বোঝাচ্ছি না, না জলকে বোঝাচ্ছি না হাঁটুকে বোঝাচ্ছি? হাঁটু জল বলতে আমরা হাঁটুকে বোঝাচ্ছি না কি জলকে বোঝাচ্ছি? যখন বলছে হাঁটু জলে নেমেছে, তার মানে কি জলে নেমেছি, এই দেখো জলের অর্থ প্রাধান্য পাচ্ছে। মৌমাছি বলতে আমরা মধুকে বুঝি নাকি মাছিকে বুঝি? মৌমাছি অবশ্যই একটা মাছি, এই যে মাছিকে বোঝাচ্ছে পরপদ। যখন বলছি মানি ব্যাগ, তো মানি ব্যাগ বলতে ওটা কি আমরা মানিকে বোঝাচ্ছি নাকি ওটা একটা ব্যাগ? মানি ব্যাগটা অবশ্যই একটা ব্যাগ, তো পরপদে আছে। যখন বলছি আমার হাত ঘড়িটা নষ্ট, তার মানে আমার হাত নষ্ট নাকি ঘড়ি নষ্ট? ঘড়ি নষ্ট, পরপদার্থ প্রাধান্য পাচ্ছে। কথা কি বুঝতে পারছো? খুবই সিম্পল। যখন বলছি তার হাসি মুখ দেখে মনটা ভরে গেল, তাহলে কি তার মুখ দেখে মনটা ভরলো না? এইভাবে যদি বলি হাত পাখা দিয়ে বাতাস করো, তার মানে হাত দিয়ে বাতাস করবে নাকি পাখা দিয়ে বাতাস করবে? পাখা দিয়ে বাতাস করবে। দেখো এইভাবে যদি তুমি দেখো, তাহলে দেখবা সবগুলোর কিন্তু এখানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমি যেটা বলছিলাম, দেখো আমরা বললাম যে মাঝের পদটি লোপ পেলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে, তবে এখানে আমরা 4টা জিনিস বলেছি, যে, রূপ, ন্যায় বা বিভক্তি, মাঝের পদটি যদি এই 4টার মধ্যে কোনোটা হয় তাহলে কিন্তু সেটা মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে না। এই 4টা যদি মাঝের পদ হয় তাহলে সেটা মধ্যপদলোপী হবে না। এই বাক্যটার ব্যাখ্যা আমরা একটু পরে শিখব। আপাতত আমরা এটুকু মাথায় রাখি যে মাঝের পদটি লোপ পেলে সেটা অবশ্যই মধ্যপদলোপী কর্মধারয় সমাস হবে। ক্লিয়ার? এবার আসো আমরা আমাদের পূর্বের স্লাইডে ফিরে যাই। মধ্যপদলোপী গেল, এবার দেখো আমরা বলছি উপমান, উপমিত আর রূপক কর্মধারয় সমাস কখন হবে? খেয়াল করে দেখো, আমরা বলছি যদি তুলনা বোঝায়, দুটা জিনিসের মধ্যে যদি তুলনা বোঝায় তাহলে সেটা 3টা সমাস হতে পারবে। দুটা জিনিসের মধ্যে কি বোঝাবে? তুলনা বোঝালে 3টা সমাস হতে পারবে। কি কি? উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস হতে পারবে। তুলনা বোঝালে 3টা সমাস হতে পারবে। কি কি? উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাস। এখন খেয়াল করে দেখো, আমরা এই 3টার মধ্যে সবার আগে রূপকটা শিখতে চাই। রূপক কর্মধারয় সমাস আমরা কি বলছি দেখো, দৃশ্যমান ও অদৃশ্য বস্তুর তুলনা। অর্থাৎ যদি দেখা যায় যেই দুইটা জিনিসের তুলনা করা হচ্ছে তার মধ্যে একটা দৃশ্যমান দেখা যায় আর একটা অদৃশ্য, তখন সেটা রূপক কর্মধারয় সমাস হয়ে যাবে। আর রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য করার জন্য একটাই কাজ করতে হয়, শুধু মাঝে একটা রূপ বসিয়ে দিতে হয়। মাঝে কি বসিয়ে দিতে হয়? রূপ বসিয়ে দিতে হয়। খেয়াল করো, তাহলে রূপক কর্মধারয় সমাস কখন হবে? যখন একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তু তুলনা হবে, তখন রূপক কর্মধারয় সমাস। আমরা একটু রূপক কর্মধারয় সমাসের বিস্তারিত উদাহরণে যাই। দেখো, আমরা সংজ্ঞায় না যাই, আমরা যেই ট্রিকটা শিখলাম সেই ট্রিকে আমরা একটু নির্ণয় করি। সংজ্ঞা দিয়ে এটা নির্ণয় করতে গেলে বিপদে পড়বে। তাহলে আমরা বললাম একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা হলে রূপক কর্মধারয় সমাস হবে। খেয়াল করে দেখো, ক্রোধানল, অনল মানে হচ্ছে আগুন,
আর ক্রোধ মানে রাগ, তার মানে এখানে রাগটাকে আগুনের সাথে তুলনা করছে। বিষাদরূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, সিন্ধু মানে কি সাগর, বিষাদ মানে দুঃখ, মানে দুঃখটাকে সাগরের সাথে তুলনা করছে, দুঃখটা সাগরের মতো বিশাল। এই যে তুলনা করছে, এবং দেখো এই যে যেই দুইটা জিনিসের তুলনা করছে, এই দুইটা জিনিস কিন্তু এখানে একটা দৃশ্যমান একটা অদৃশ্য। দেখো অনল বা আগুন কিন্তু দেখা যায়, কিন্তু ক্রোধ বা রাগ কি দেখা যায়? রাগের বহিঃপ্রকাশ দেখা যায়, কিন্তু রাগটা কিন্তু দেখা যায় না। আবার খেয়াল করে দেখো, সিন্ধু বা সাগর কিন্তু দেখা যায়, কিন্তু বিষাদ বা দুঃখ, দুঃখটা কি দেখা যায়? যায় না। তার মানে একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য। খেয়াল করে দেখো, এরকম আরও উদাহরণ দেখবো আমরা। শোকানল, দেখো অনল বা আগুন দেখা যায়, কিন্তু শোক বা দুঃখ দেখা যায় না। বিদ্যারূপ ধন, বিদ্যা ধন, দেখো ধন সম্পদ কিন্তু দেখা যায়, কিন্তু বিদ্যা কি দেখা যায়? বিদ্যা কিন্তু দেখা যায় না। খেয়াল করে দেখো, আরও উদাহরণ দেখি। মন মাঝি, মাঝি দেখা যায় কিন্তু মন দেখা যায় না। প্রেম দরিয়া, দরিয়া মানে হচ্ছে সাগর, তো সাগর দেখা যায় কিন্তু প্রেম দেখা যায় না। জ্ঞান বৃক্ষ, দেখো বৃক্ষ বা গাছ দেখা যায়, কিন্তু জ্ঞান দেখা যায় না। এই উদাহরণটা আমরা একটু পরে আলোচনা করব, এটা আমি রেখে দিলাম। এরপর দেখো ক্ষুধা নল, অনল বা আগুন দেখা যায়, কিন্তু ক্ষুধা দেখা যায় না। জ্ঞান আলোক, দেখো জ্ঞান আলোক, আলোক বা আলো, আলো দেখা যায় কিন্তু জ্ঞান দেখা যায় না। সংসার সাগর, এইটাকে আমরা একটু পরে শিখব, মার্ক করে রাখলাম, এটা একটু ভিন্ন আলাপ আছে। দেখো সুখ সাগর, দেখো সাগর দেখা যায় কিন্তু সুখ দেখা যায় না। জটা জাল, জটা জাল কি জিনিস? জটা জাল হচ্ছে, জট বোঝো? জট মানে হচ্ছে প্যাচ লেগে যাওয়া। ওই যে অনেক, তোমরা যদি অনেক সাধু টাইপের, সাধক টাইপের মানুষ দেখো, যা অনেকের দেখবা মাথায় যে চুলগুলো জট পেকে যায় এক জায়গায়, ওটাকে বলা হয় জট। হ্যাঁ, তো আর জাল তো আমরা চিনি, এখানে জটা জাল বলতে আসলে যেই চুলে জট বেঁধে যায় সেই চুলকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো দেখো এই যে জালকে জটার সাথে তুলনা করা হচ্ছে। হ্যাঁ, তো এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, খেয়াল করো। কাল সিন্ধু, আচ্ছা সিন্ধু বা সাগর দেখা যায়, কিন্তু কাল, কাল মানে হচ্ছে সময়, সময় কি দেখা যায়? যায় না। প্রাণ পাখি, দেখো পাখি দেখা যায় কিন্তু প্রাণ দেখা যায় না। এইরকমভাবে যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তুর তুলনা হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? রূপক কর্মধারয় সমাস। ঠিক আছে, এইটুকু মাথায় রাখলে তুমি 98% রূপক কর্মধারয় সমাস সমাধান করে ফেলতে পারবে। কিন্তু এই যে 2%, এই 2%-এর জন্য আমাদের একটুখানি কথা আছে। সেই কথাটা হচ্ছে, দেখো কখনো কখনো, কখনো কখনো দুইটা দৃশ্যমান আর দুইটা অদৃশ্য জিনিসেও রূপক কর্মধারয় সমাস হতে পারে। দুইটাই দেখা যায়, দুইটাই দেখা যায় না, এমন পদেও কিন্তু রূপক কর্মধারয় সমাস হতে পারে। সেই ক্ষেত্রে কীভাবে হবে, কেন হবে, সেটা একটু দেখি। সেক্ষেত্রে আমরা রূপক কর্মধারয় সমাসের সংজ্ঞায় যাই। রূপক কর্মধারয় সমাসের সংজ্ঞায় বলছে, উপমান আর উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়। উপমান উপমেয় আমরা আলোচনা করব একটু পরে। আপাতত এই অভিন্নতা শব্দটার দিকে খেয়াল করো। অভিন্নতা, যখন দুইটা জিনিসের তুলনা করা হচ্ছে এবং ওই দুইটা জিনিসকে অভিন্ন কল্পনা করা হচ্ছে, দুইটা জিনিস একই রকম, এই রকম চিন্তা করা হচ্ছে, তখন সেটা রূপক কর্মধারয় সমাস হয়। খেয়াল করে দেখো, আমরা 3টে উদাহরণ বাদ দিয়েছিলাম, তার মধ্যে একটা হচ্ছে চাঁদ মুখ। এই যে চাঁদ মুখ, দেখো চাঁদও দেখা যায়, মুখও দেখা যায়, দুইটাই দৃশ্যমান, তারপরেও এটা রূপক কর্মধারয় সমাস। কেন? কারণ এখানে দেখো চাঁদ মুখ বললে কিন্তু চাঁদ এবং মুখকে অভিন্ন কল্পনা করা হচ্ছে। মনে করা হচ্ছে মুখটা একদম হুবহু চাঁদের মতো সুন্দর, এরকম বোঝাচ্ছে। এরকম হুবহু একই রকম, এরকম যদি বোঝায়, তাহলে সেটা রূপক কর্মধারয় সমাস হয়। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো, সংসার সাগর, সংসার মানে হচ্ছে এই পৃথিবী বা জগৎ, আর সাগর তো আমরা চিনি। সংসার এবং সাগরের মধ্যে একদিক থেকে অভিন্নতা আছে। সেটা কি? সাগর কিন্তু বহমান, সাগরের স্রোত কখনো থেমে থাকে? পানি, সাগরের জল কিন্তু কখনো থেমে থাকে না, সবসময় কিন্তু স্রোত চলছে, সাগর বহমান। ঠিক তেমনি সংসার, এই জগৎ সংসার কিন্তু কখনো থেমে থাকে না, সবসময় বহমান, চলছে। তার মানে এই দিক থেকে সংসার এবং সাগর কিন্তু অভিন্ন, একই রকম। এরকম হুবহু একই রকম কল্পনা করলে সেটা কিন্তু রূপক কর্মধারয় সমাস হয়। জটা জাল, দেখো জটা আর জাল, তোমরা জাল দেখেছো না? মাছ ধরার জাল, ওই জাল যখন গোছানো থাকে তখন দেখো ওইগুলো ওই চুল জট পেকে গেলে যেরকম হয়,
অনেকটা ওই রকম দেখা যায়, হুবহু একই রকম দেখা যায়। সে কারণে দুইটাই দৃশ্যমান, জটও দেখা যায় জালও দেখা যায়, তারপরেও এটা রূপক কর্মধারয় সমাস। আরও একটা উদাহরণ দিতে চাই তোমাকে। ধরো বললাম প্রাণ স্বপ্ন। খেয়াল করে দেখো, প্রাণ স্বপ্ন, এই প্রাণ স্বপ্ন শব্দটার দিকে তাকালে দেখবে প্রাণ এটা কিন্তু দেখা যায় না, অদৃশ্য। স্বপ্ন এটাও কিন্তু দেখা যায় না, মানে স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখা যায়, কিন্তু স্বপ্ন তো কোনো বস্তুর নাম না যেটা দেখা যাবে। তার মানে প্রাণটাও দেখা যায় না, স্বপ্নটাকেও দেখা যায় না, দুইটাই অদৃশ্য। তাও দুইটা অদৃশ্য মিলে কিন্তু এটা রূপক কর্মধারয় সমাস হবে। কী কারণে? এখানে প্রাণ আর স্বপ্নকে অভিন্ন রূপে কল্পনা করা হচ্ছে। মানে প্রাণ স্বপ্ন মানে কি, আমার প্রাণটা আমার জন্য যতটা গুরুত্বপূর্ণ, আমার ওই স্বপ্নটা আমার জন্য ততটা গুরুত্বপূর্ণ। এই রকম স্বপ্নকে বলা হয় প্রাণ স্বপ্ন, যে প্রাণটা যেরকম গুরুত্বপূর্ণ স্বপ্নটাও সেরকম গুরুত্বপূর্ণ, দুইটা আমার কাছে একই রকম, দুইটার গুরুত্ব একই, এইরকম একই রকম বোঝালে সেটা কিন্তু রূপক কর্মধারয় সমাস হয়। তো এই ক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের মানে ওই জিনিসটা মনে রাখলেই হবে যে একটি দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা বললে রূপক কর্মধারয় সমাস হবে। এছাড়া বাদবাকি যেই উদাহরণগুলো 4-5টা উদাহরণ মনে রাখলে সুবিধা। দেখো এই 4-5টা উদাহরণের মধ্যে কি বলেছে, চাঁদমুখ একটা উদাহরণ, সংসার সাগর একটা উদাহরণ, সংসার সাগরের মতো আরেকটা উদাহরণ হচ্ছে ভব নদী। একই জিনিস, হ্যাঁ, ভব মানেও সংসার, আর নদী আর সাগর তো একই কাছাকাছি জিনিস। ভব নদী, জটজাল, প্রাণ স্বপ্ন, এই 5টা উদাহরণ যদি মনে রাখো তাহলেই হবে। তাহলে 5টা উদাহরণ মনে রাখবা, চাঁদমুখ, সংসার সাগর, ভব নদী, প্রাণ স্বপ্ন, জটাজাল। এই 5টা উদাহরণ বাদে আর যত রূপক কর্মধারয় সমাসের উদাহরণ আছে সবগুলোতেই একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা থাকে। ঠিক আছে? রূপক কর্মধারয় সমাসের ব্যাস বাক্য কীভাবে হবে? খুবই সিম্পল, সবগুলোর মাঝে শুধু রূপ বসিয়ে দিতে হবে। যেমন আমরা দেখতে পাচ্ছি মন মাঝে মাঝে রূপ বসাইছে, মন রূপ মাঝি, প্রেম রূপ দরিয়া, জ্ঞান রূপ বৃক্ষ, চাঁদ রূপ মুখ, সবগুলোর নিচে মাঝখানে শুধু রূপ বসিয়ে দিতে হবে। এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, ভালো করে খেয়াল করো। এই যে চাঁদ মুখ, এটাকে আমরা একটু আগে বললাম না রূপক কর্মধারয় সমাস, এর মধ্যে তো উদাহরণ আছে রূপক কর্মধারয় সমাসের মধ্যে। কিন্তু দেখো এই চাঁদ মুখটা কিন্তু আরও একটা সমাস হতে পারে, এটা কিন্তু উপমান কর্মধারয় সমাস হতে, উপমিত কর্মধারয় সমাস হতে পারে। এটা উপমিত কর্মধারয় সমাস হতে পারে, এটা এই দুইটা সমাসই হতে পারে। ঠিক আছে? পরীক্ষায় যখন তোমাদের এইচএসসি পরীক্ষা আসবে তখন তোমরা এটা যে কোনোটা দিতে পারো। উপমিত কর্মধারয় সমাস দিলে ব্যাস বাক্য হবে চাঁদের মতো মুখ, আর রূপক কর্মধারয় সমাস হলে ব্যাস বাক্য হবে চাঁদ রূপ মুখ। যে কোনো একভাবে তুমি দিতে পারো এইচএসসিতে, কোনো সমস্যা নাই। আর যখন তোমরা অ্যাডমিশনে যাবে বা যখন এমসিকিউ কোনো পরীক্ষা দেবে সেই জায়গাটাতে অপশন দেখে উত্তর দেবে। যদি বলে চাঁদমুখ কোন সমাস, তাহলে দেখবো ওখানে কর্মধারয়, রূপক কর্মধারয় আর উপমিত কর্মধারয় দুটো একসাথে থাকবে না, যে কোনো একটা থাকবে। ঠিক আছে? যেটা থাকবে সেটা উত্তর করবা। ওকে, তাহলে বলো রূপক কর্মধারয় সমাস আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস নিয়ে কোনো কথা আছে কিনা? রূপক কর্মধারয় সমাস এবং মধ্যপদলোপী কর্মধারয় সমাস বুঝেছো কিনা সম্পূর্ণ, এটা একটু কমেন্ট করে জানাও, তাহলে আমরা তারপরের অংশে যাব। ক্লিয়ার হয়েছে? ওকে, ভেরি গুড। এখন চলে আসো আমরা আমাদের সেই প্রকারভেদের স্লাইডে চলে যাই, আমরা যেখানে দেখেছিলাম যে আমাদের ওকে, তাহলে রূপক কর্মধারয় সমাস কিন্তু আমাদের শেষ। আমরা এবার চলে যেতে চাই উপমান এবং উপমিত কর্মধারয় সমাসে। দেখো উপমান এবং উপমিত কর্মধারয় সমাস কি সেটা চেনার আগে আমরা দুইটা পদ সম্পর্কে একটু চিনতে চাই। এই দুইটা তো সমাস, আমরা দুইটা পদ জানতে চাই। দেখো খেয়াল করো ভালো করে, কর্মধারয় সমাস গঠনের বেলায় কোনো কিছুর সাথে তুলনা বা উপমা সম্পর্ক আসতে পারে। যার সঙ্গে তুলনা করা হয় তাকে উপমান পদ বলে, আর যাকে তুলনা করা হয় তাকে উপমিত বা উপমেয় পদ বলে। তাহলে উপমান পদ কি আর উপমেয় পদ কি মনে রাখবা। দুইটা জিনিসের মধ্যে যখন তুলনা করা হবে, যার সঙ্গে তুলনা করা হবে সে হবে উপমান, আর যাকে তুলনা করা হবে সে হবে উপমেয়। খেয়াল করে দেখো, যখন আমি বলছি চাঁদ মুখ, ভালো করে দেখো চাঁদ মুখ, আচ্ছা কার সাথে তুলনা করছি? চাঁদের সাথে। যেহেতু চাঁদের সাথে তুলনা করছি, চাঁদ কিন্তু উপমান পদ। চাঁদের সাথে কাকে তুলনা করছি? মুখকে। কাকে তুলনা করছি? মুখকে। তো যাকে তুলনা করবো সে হবে উপমেয় পদ। হ্যাঁ, এটা কিন্তু পদের নাম, সমাস না কিন্তু।
উপমান পদ আর উপমান সমাস কিন্তু আলাদা, ঠিক আছে? আমরা পদ দুইটার নাম একটু জানছি, এটা থেকে আমাদের এই অ্যাডমিশনে কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে। এইচএসসিতে হয়তো এমসিকিউ যেহেতু নাই, এইচএসসিতে আসার সুযোগ নেই, তবে অ্যাডমিশনে বা এমসিকিউ পরীক্ষাগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? ওকে, খেয়াল করো। তাহলে আমরা যেটা বলছিলাম, যার সঙ্গে তুলনা করা হবে সে হবে উপমান, আর যাকে তুলনা করা হবে সে হবে উপমেয়। যেমন ধরো আমি যদি আরেকটা উদাহরণ দিই, মনে করে বললাম সিংহ পুরুষ। সিংহ পুরুষ, আচ্ছা দেখো সিংহ পুরুষ এখানে কার সঙ্গে তুলনা করা হলো? সিংহের সাথে, তাই সিংহ হচ্ছে উপমান পদ। সিংহের সাথে কাকে তুলনা করা হলো? পুরুষকে, তাহলে পুরুষ হচ্ছে উপমেয় পদ। আবার কখনো কখনো সমাসের মধ্যে একটা গুণ উল্লেখ থাকে, একটা গুণ উল্লেখ থাকে। যেমন ধরো আমরা যদি বলি যে কাজল কালো, মনে করে বললাম কাজল কালো, দেখো এখানে একটা কিন্তু গুণ বা বৈশিষ্ট্য উল্লেখ আছে। কাজলের বৈশিষ্ট্যটা কি? কালো। এরকমভাবে যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে সেই বৈশিষ্ট্যটাকে বলা হয় সাধারণ ধর্ম বা সাধারণ গুণ। বৈশিষ্ট্যটাকে কি বলা হয়? সাধারণ গুণ বা সাধারণ ধর্ম, ঠিক আছে? এই তিনটা সঙ্গে একটু তাহলে মনে রাখতে পারো। যার সঙ্গে তুলনা করা হবে সে হচ্ছে উপমান পদ, যাকে তুলনা করা হবে সে হচ্ছে উপমেয় পদ, আর যদি কোনো গুণের উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হবে সাধারণ গুণ, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু উপমান এবং উপমিত কর্মধারয় সমস্যায় চলে যেতে চাই। দেখো, আচ্ছা দেবজিৎ বলছো রূপক কর্মধারয় সমস্যা একটা সামারি করবেন ভাইয়া। আমি পুরো কর্মধারয় সমস্যা শেখানোর পরে আমি এই সামারি দিয়ে দেবো, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। তো তাহলে আমরা বলেছি উপমান এবং উপমিত কর্মধারয় সমাস হতে হলে অবশ্যই দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হবে। এখন কখন উপমান হবে আর কখন উপমিত হবে? একটা জিনিস মনে রাখবা, উপমান হবে তখন যখন বিশেষণ থাকবে। বিশেষণ থাকলে উপমান, আর বিশেষণ না থাকলে উপমিত কর্মধারয় সমাস। আবার বলছি, বিশেষণ থাকলে উপমান, বিশেষণ না থাকলে উপমিত। এখন বিশেষণ জিনিসটা কি? বিশেষণ জিনিসটা তোমরা সিম্পলি মনে রাখতে পারো, বিশেষণ হচ্ছে বৈশিষ্ট্য। এটা আমি এর আগের ক্লাসগুলোতে বলেছি। বিশেষণ মানে হচ্ছে বৈশিষ্ট্য। উঁচু, লম্বা, বেটে, খাটো, কালো, ফর্সা, মোটা, চিকন, পাতলা, এগুলো সব হচ্ছে বৈশিষ্ট্য। এরকম বৈশিষ্ট্য বোঝালে সেটাকে বিশেষণ বলে। তো উপমান এবং উপমিত কর্মধারয় সমাস চেনার উপায় হচ্ছে, যদি আমরা দেখি একটা বিশেষণ আছে, একটা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, তাহলে সেটা হবে উপমান, আর বৈশিষ্ট্য না থাকলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। আয়েশা, তোমার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা শিখবো, ঠিক আছে? একটুখানি মন দিয়ে দেখো। তুমি যেই প্রশ্নটা করেছো এই টপিকে আমরা এখনো ঢুকিনি, আমরা ঢুকছি এখন। একটু শান্ত হয়ে দেখো, তারপরে যদি উত্তর না পাও তখন প্রশ্ন করবে, ঠিক আছে? খেয়াল করো। তাহলে একটা জিনিস শুধু মনে রাখতে হবে, উপমান এবং উপমিত কখন হবে? বিশেষণ থাকলে বা বৈশিষ্ট্য উল্লেখ থাকলে উপমান, আর বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে উপমিত। দেখো আমি দুটো উদাহরণ দিই। মনে করো আমরা যখন বলছি, একটা বললাম সিংহ পুরুষ, ভালো করে খেয়াল করো, সিংহ পুরুষ। আরেকটা বলি, মনে করো কাজল কালো। এই দুইটা উদাহরণে আমরা একটু আগে শিখেছি কাজল কালো। এই দুইটা উদাহরণে খেয়াল করে দেখো, এই দুইটা উদাহরণে কিন্তু তুলনা বোঝাচ্ছে। সিংহ পুরুষ, পুরুষকে সিংহের সাথে তুলনা করছে। কাজল কালো, তাহলে কাজলের মতো কালো, তার মানে কাজলের সাথে তুলনা করছে। তো যেহেতু তুলনা করছে, তার মানে উপমান বা উপমিত কর্মধারয় সমাস হতে পারবে। সেক্ষেত্রে আমরা বলেছি বৈশিষ্ট্য উল্লেখ থাকলে সেটা উপমান হবে, আর বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে উপমিত হবে। খেয়াল করো, সিংহ পুরুষ। সিংহ কোন পদ? সিংহ একটা বিশেষ্য পদ না? সিংহ একটা প্রাণীর নাম, নাম বোঝালে বিশেষ্য। পুরুষ কোন পদ? পুরুষও তো একটা নাম, নাম বোঝালে বিশেষ্য। দেখো এখানে কি কোনো বিশেষণ আছে? বিশেষণ নাই, তো বিশেষণ না থাকলে কি হবে? উপমিত কর্মধারয় সমাস। তাহলে এটা হয়ে যাবে উপমিত। এখন খেয়াল করে দেখো, কাজল কালো। আচ্ছা, কাজল তো একটা বস্তুর নাম, নাম বোঝালে বিশেষ্য পদ হয়। এখন দেখো তো কাজলের বৈশিষ্ট্য কি? কাজলের বৈশিষ্ট্য হচ্ছে কালো। দেখো তো একটা বৈশিষ্ট্য উল্লেখ আছে না? তো বৈশিষ্ট্য মানে সেটা কি? বিশেষণ। তার মানে কালোটা হচ্ছে এখানে বিশেষণ। তো বিশেষণ থাকলে কি হবে? বিশেষণ থাকলে উপমান হয়ে যাবে, এটা হচ্ছে উপমান। কথা কি ক্লিয়ার? তাহলে বিশেষণ থাকলে উপমান,
আর বিশেষণ না থাকলে উপমিত। এইটুকু মাথায় রাখো। এবার আমরা উদাহরণগুলোতে যাব, ভালো করে খেয়াল করে দেখো। দেখো আমরা একটু উপমান এবং উপমিততে যাব। উপমান কর্মধারয় সমাস। আচ্ছা দেখো, অরুণের ন্যায় রাঙা, অরুণ রাঙা, ভালো করে দেখো, অরুণ রাঙা। আচ্ছা, অরুণ মানে সূর্য, তাহলে এটা একটা বিশেষ্য পদ। তো সূর্যের বৈশিষ্ট্য কি? সূর্যটা রাঙা বা রঙিন। সূর্য রঙিন হয় না? দেখবো অনেক সময় সন্ধ্যার সময়, গধূলির সময় লাল হয়ে যায়, কমলা কালার হয়ে যায়, ভোরবেলা অনেক সময় কমলা কালার হয়ে যায়, তার মানে রঙিন হয়। তো এই যে রাঙা মানে রঙিন, তো এটা তো একটা বৈশিষ্ট্য। তো বৈশিষ্ট্য মানে তো বিশেষণ। তো বিশেষণ আছে, বিশেষণ থাকলে কি হবে? উপমান। ঠিক আছে, এখন আরও দেখো, তুষার ধবল। তুষার মানে কি? বরফ। একটা জিনিসের নাম, নাম বোঝালে বিশেষ্য। তো তুষারের বৈশিষ্ট্য কি? বরফের বৈশিষ্ট্য এটা হচ্ছে ধবল বা সাদা। তো ধবল বা সাদা বৈশিষ্ট্য, যেহেতু বৈশিষ্ট্য উল্লেখ আছে, তার মানে এটা বিশেষণ উল্লেখ আছে, তাহলে কি হবে? উপমান। কথা কি বোঝা যায়? খেয়াল করে দেখো, পরের অংশে যাই। শশ ব্যস্ত, শশকের ন্যায় ব্যস্ত। শশ মানে হচ্ছে খরগোশ। তাহলে খরগোশটা কেমন আছে? ব্যস্ত। খরগোশের বৈশিষ্ট্যটা কি? ব্যস্ত মানে খুব ছটপট করে, তাই না? তাহলে এখানে ব্যস্ত বলতে বৈশিষ্ট্য বোঝাচ্ছে। তাহলে দেখো, শশ হচ্ছে বিশেষ্য পদ, একটা প্রাণীর নাম, আর ব্যস্ত হচ্ছে বৈশিষ্ট্য। নিম তিতা। দেখো, নিম হচ্ছে একটা গাছের নাম, নাম বোঝালে বিশেষ্য। তো নিমের বৈশিষ্ট্য কি? তিতা, তাই না? মিশ কালো, মিশির ন্যায় কালো। দেখো, মিশির বৈশিষ্ট্য কি? কালো। হস্তি মূর্খ, তাহলে হস্তি একটা প্রাণীর নাম, বিশেষ্য, কিন্তু হস্তির বৈশিষ্ট্য কি? মূর্খ। দুধ সাদা, তো দুধ তো একটা বিশেষ্য পদ, তো দুধের বৈশিষ্ট্য কি? দুধের বৈশিষ্ট্য হচ্ছে সাদা। বৈশিষ্ট্য উল্লেখ আছে সবগুলোতে। দেখো, গণ্ড মূর্খ, দেখো তো বৈশিষ্ট্য কি? মূর্খ। মূর্খ একটা বৈশিষ্ট্য না? ফুটি ফাটা, ফাটা, যে কোনো কিছুকে যদি বলে এটা একটা ফাটা জিনিস, ফাটা গ্লাস, তাহলে কি ফাটাটা বৈশিষ্ট্য? শৈলোন্নত মানে শৈলের ন্যায় উন্নত। শৈল মানে হচ্ছে পাহাড়, পাহাড়ের মতো উঁচু, উন্নত মানে উঁচু। তাহলে খেয়াল করে দেখো, এখানে উন্নত মানে উঁচু বোঝাচ্ছে, বৈশিষ্ট্য বোঝাচ্ছে। হ্যাঁ, আয়েশা প্রশ্ন করেছ, সাদা তো বিশেষ্য না, যেহেতু একটা নাম। আমি একটা জিনিস বলেছি, বিশেষ্য তোমাদের বুঝতে হবে বৈশিষ্ট্য কিনা। একই পদ কখনো বিশেষ রূপে কখনো বিশেষণ রূপে ব্যবহৃত হয়। এটা যদিও আলোচনাটা ব্যাকরণিক শব্দশ্রেণীর, তারপর তোমার প্রশ্নের কারণে আমি এটা একটু উল্লেখ করে দিচ্ছি। খেয়াল করে দেখো যে একই পদ কখনো বিশেষ হতে পারে, কখনো বিশেষণ হতে পারে। যদি কখনো কোনো কিছুর বৈশিষ্ট্য হিসেবে ব্যবহার করা হয়, তখন সেটা বিশেষণ হয়। ঠিক আছে, যেমন যখন বলছি সাদা, এমনিতে বললাম সাদা, তো সাদা একটা বিশেষ্য পদ, কোনো সমস্যা নেই, সাদা একটা রঙের নাম। কিন্তু যখন বলছি দুধ সাদা, তার মানে এই জায়গাটায় কিন্তু এই সাদাটা কি? এই দুধের বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বোঝালে তখন সেটা কিন্তু বিশেষণ হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কিন্তু বলেছিলাম শুরু থেকে যে বিশেষণ থাকলে, অর্থাৎ বৈশিষ্ট্য উল্লেখ থাকলে সেটা উপমান কর্মধারয় সমাস হয়। মোশারেফ খান, এগুলো সবই উপমান কর্মধারয় সমাস। কারণ আমরা বলেছি বিশেষণ থাকলে কি হয়, বা বৈশিষ্ট্য উল্লেখ থাকলে কি হয়? উপমান কর্মধারয় সমাস হয়। ভালো করে খেয়াল করো। আচ্ছা, ঘনের ন্যায় শ্যাম। ঘন মানে হচ্ছে মেঘ, ঘন মানে কি? মেঘ। আর শ্যাম বলতে এখানে কালো রং বিশিষ্ট বা নীল রং বিশিষ্ট বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ঘন বা মেঘের বৈশিষ্ট্য কি? কালো রঙের বা নীল রঙের হয়। খেয়াল করে দেখো, বজ্র কঠোর, তো বজ্র তো বজ্রপাত আমরা চিনি, বিশেষ্য পদ, কিন্তু বজ্রের বৈশিষ্ট্য কি? সেটা কঠোর হয়, কঠিন হয়। বক ধার্মিক, বক তো আমরা চিনি, একটা প্রাণীর নাম, তো বকের বৈশিষ্ট্যটা কি দিচ্ছে এখানে? ধার্মিক। ধার্মিক একটা বৈশিষ্ট্য না? যদি আমরা বলি ধার্মিক লোক, লোকের বৈশিষ্ট্য বোঝাচ্ছে। ব্যাপারটাকে বোঝা গেল? এইরকমভাবে যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? উপমান কর্মধারয় সমাস। বৈশিষ্ট্য উল্লেখ থাকলে কি হবে? উপমান কর্মধারয় সমাস। আচ্ছা, এখন খেয়াল করো, আর যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ না থাকে, যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ না থাকে, তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস হয়। ঠিক আছে, আচ্ছা দেবজিৎ, তোমার যে প্রশ্নটা সেটা একটু সমাসের বাইরের প্রশ্ন, এটা একটু তুমি মাথায় রাখো, আমরা ক্লাস শেষে তোমার সমাধান দেব। উপমিত কর্মধারয় সমাসে আমরা কি বলেছি? কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে না।
উপমিত কর্মধারয় সমাসে কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা থাকবে না, ঠিক আছে? দুইটাই বিশেষ্য পদ হবে। দেখো, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র, দেখো মুখ একটা প্রাণী, একটা অঙ্গের নাম, নাম বোঝালে বিশেষ্য। চন্দ্র মানে কি? চন্দ্র মানে চাঁদ, চাঁদ একটা উপগ্রহের নাম, নাম বোঝালে বিশেষ্য। দেখো এখানে মুখ বা চাঁদ কোনোটারই কোনো বৈশিষ্ট্য কি উল্লেখ আছে? কোনো বৈশিষ্ট্য তো উল্লেখ নাই। দেখো সিংহ পুরুষ, সিংহ একটা বিশেষ্য, একটা প্রাণীর নাম, পুরুষ বিশেষ্য। তো এখানে সিংহ বা পুরুষের কোনো বৈশিষ্ট্য উল্লেখ আছে? কোনো বৈশিষ্ট্য কিন্তু উল্লেখ নাই। যেহেতু কোনো বৈশিষ্ট্য উল্লেখ নাই, বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে সেটা কি হবে? উপমিত কর্মধারয় সমাস। আবার দেখো, খেয়াল করে দেখো, আরও যদি এরকম কিছু উদাহরণ দিই আমরা, মনে করো বললাম একটা শব্দ দিই, কর পল্লব। ভালো করে দেখো, কর পল্লব। দেখো কর, কর মানে হাতের তালু, আর পল্লব মানে হচ্ছে পাতা। হাতের তালুকে পাতার সাথে তুলনা করছে, পাতার মতো নরম বোঝাচ্ছে। তাহলে কর পল্লব, দেখো কর হাতের তালু, একটা অঙ্গের নাম, নাম বোঝালে বিশেষ্য। পল্লব মানে পাতা, এটাও বিশেষ্য। এখানে হাতের তালু বা পাতা, কারোর কোনো বৈশিষ্ট্য উল্লেখ আছে? কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা নাই। তাহলে মনে রাখবা, কোনো বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে সেটা উপমিত কর্মধারয় সমাস। তাহলে আমি এটা আরও একবার বলছি, বৈশিষ্ট্য উল্লেখ থাকলে উপমান, আর বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে উপমিত কর্মধারয় সমাস। এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এই ক্ষেত্রে যে অনেকেই বলে, তোমরা অনেক জায়গায় হয়তো শুনে থাকবা, অনেকে বলে ন্যায়, ন্যায় শব্দটাই যে ন্যায়, অনেকে বলে ন্যায় মাঝখানে থাকলে উপমান কর্মধারয় সমাস, ন্যায় শেষে থাকলে উপমিত কর্মধারয় সমাস, এরকম অনেকে বলে। কিন্তু মনে রাখবো, উপমান বা উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে ন্যায় কোথায় থাকলে এটাতে কিছু কিছু এসে যায় না। ন্যায় মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। খেয়াল করে দেখো, মুখচন্দ্র এবং সিংহ পুরুষ দুইটাই আমাদের উপমিত কর্মধারয় সমাস, তাই না? এখন খেয়াল করে দেখো, মুখচন্দ্রের ব্যাস বাক্য কি? মুখচন্দ্রের ন্যায়। দেখো এখানে কিন্তু ন্যায়টা শেষে গেছে। আর সিংহ পুরুষের ব্যাস বাক্য কি? সিংহের ন্যায় পুরুষ। দেখো এখানে ন্যায়টা কিন্তু মাঝে এসেছে। দুইটাই কিন্তু উপমিত কর্মধারয় সমাস। একটা জায়গায় ন্যায় গেছে শেষে, আর একটা জায়গায় ন্যায় এসেছে মাঝে। তাই ন্যায় মাঝখানে আছে কি শেষে আছে, এটাতে কিন্তু সমাসের কিছুই এসে যায় না। শুধু একটা জিনিস দেখতে হবে যে ওখানে কোনো বৈশিষ্ট্য উল্লেখ আছে কিনা। যদি কোনো বৈশিষ্ট্য উল্লেখ থাকে তাহলে উপমান, আর বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে উপমিত। কারেক্ট, ঠিক আছে। এখন দেখো, আমি যদি এখন বলি যে একটা উদাহরণ দিই, তোমরা একটু এটা সমাধান করে দাও আমাকে। বললাম ভ্রমর কৃষ্ণ, বলো তো এটা উপমান হবে নাকি উপমিত হবে? ভ্রমর কৃষ্ণ, এটা উপমান হবে নাকি উপমিত হবে বলো? ভ্রমর কৃষ্ণ, এটা উপমান হবে নাকি উপমিত হবে? একটু ভেবেচিন্তে সঠিক উত্তর দিবা, প্রয়োজনে 10টা সেকেন্ড সময় নাও। একদম প্রথম যে তিনজন উত্তর দিয়েছ সেই তিনজনই ভুল উত্তর দিয়েছে, পরের সবাই মোটামুটি সঠিক উত্তর দিচ্ছে। ওকে, খেয়াল করো, দেখো ভ্রমর একটা প্রাণীর নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। আচ্ছা, ভ্রমরের বৈশিষ্ট্য কি? ভ্রমর এর গায়ের রং কি? ভ্রমরের রং কালো না? তো ভ্রমরের বৈশিষ্ট্য কি? কৃষ্ণ। কৃষ্ণ মানে কি? কালো। ভ্রমরের বৈশিষ্ট্য কি? কালো। তাহলে বৈশিষ্ট্য তো উল্লেখ আছে, তো বৈশিষ্ট্য উল্লেখ থাকলে কি হবে? উপমান। ব্যাপার কি বোঝা গেল? ভ্রমর কৃষ্ণ উপমান কেন বোঝা গেল? ওকে, এখন দেখো এই উদাহরণটা নিয়ে আরেকটুখানি কথা বলি। সিংহ পুরুষ, তোমরা নবম দশম শ্রেণী পুরাতন যে বোর্ড ব্যাকরণ বই আছে সেখানে তোমরা এটাকে এইভাবে দেখবা, পুরুষ সিংহ বলে দেখবো উদাহরণটা, পুরুষ সিংহ। এবং সেখানে ব্যাস বাক্য দেওয়া আছে পুরুষ সিংহের ন্যায়। কিন্তু এটা কিন্তু পুরুষ সিংহ মানে উপমান কোনো কর্মধারয় সমস্যা হবে না।
ঠিক আছে, সিংহ পুরুষ বললে সিংহের ন্যায় পুরুষ, কিন্তু পুরুষ সিংহ যখন বলছে, পুরুষ সিংহ মানে হচ্ছে পুরুষ যে সিংহ। পুরুষ সিংহ মানে কি? পুরুষ যে সিংহ, মানে সিংহ যে সিংহটা পুরুষ তাকে বলা হবে পুরুষ সিংহ। এটা নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বইতে ভুল আছে, এবং একই সঙ্গে যে সকল বই নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ বই থেকে মানে কপি করে বসিয়ে ফেলেছে সেখানেও কিন্তু এটা ভুলই আছে। ঠিক আছে, এটা আসলে শব্দটা হবে সিংহ পুরুষ, সিংহের ন্যায় পুরুষ। আর যদি পুরুষ সিংহ বলে তাহলে এর ব্যাস বাক্য হয়ে যাবে পুরুষের ন্যায়, পুরুষ যে সিংহ, পুরুষ যে সিংহ। এটা কিন্তু তখন সাধারণ কর্মধারয় সমাস হয়ে যাবে। এই সাধারণ কর্মধারয় সমাসের আলোচনা আমরা এখন যাব। ঠিক আছে, আমরা এখন এটা আলোচনায় যাব, খেয়াল করে দেখো। ওকে, এখন দেখো আমরা মধ্য পদলোপীতে কি শিখলাম? মাঝের পদ লোপ পাবে। রূপক কর্মধারয় সমাস, এগুলো আমি একটু লিখে দিই একটা জায়গায় ছোট্ট করে। মনে করো এখানে আমি যদি একটু লিখি, আমাদের এখন একটু প্রয়োজন হবে। কি ব্যাপার? দেখো, আচ্ছা কিছু একটা সমস্যা হচ্ছে এখানে, আমরা একটু এটা দিয়ে মুছি। ভালো করে খেয়াল করো, আমি তাহলে উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় সমাসের ক্ষেত্রে এবং মধ্য পদলোপী কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা কয়েকটি কথা বলেছি, আমি সেটা একটু লিখে দিচ্ছি তোমাকে, ভালো করে খেয়াল করো। তাহলে মধ্য পদলোপীর ক্ষেত্রে, মধ্য পদলোপীর ক্ষেত্রে আমরা বলেছি কি? মাঝের পদ লোপ পাবে, তাই না? আমরা বলেছি মাঝের পদ লোপ পাবে। উপমানের ক্ষেত্রে কি বলেছি? উপমান, উপমিত এবং রূপক, উপমান, উপমিত এবং রূপক, এই তিনটা ক্ষেত্রে দুইটা জিনিসের মধ্যে তুলনা বোঝাবে, তাই না? আমরা বলেছি তুলনা বোঝালে এই তিনটা সমাস হতে পারবে। সেই ক্ষেত্রে আমরা বলেছি উপমানে বিশেষণ থাকবে, উপমিততে বিশেষণ থাকবে না, আর রূপকে দৃশ্যমান ও অদৃশ্য বস্তুর তুলনা হবে। এই তো আমরা বললাম, তাই না? এই জিনিসটা আমরা শিখলাম একটু আগে। তাহলে দেখো, এইবার আমরা যদি এখানে একটা উদাহরণ লিখি, ভালো করে খেয়াল করে দেখো। আমরা যদি একটা উদাহরণ লিখি, মনে করো বললাম মহানবী। মহানবী, আচ্ছা খেয়াল করে দেখো তো, মহানবী এখানে কারোর সাথে কারো কি তুলনা করা হচ্ছে? বলো তো একটু, এটা বলো, মহানবী এখানে কি কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে? এটা আমাকে বলো, মহানবী এখানে কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে কিনা? কোনো তুলনা করা হচ্ছে না, কারোর সাথে কারো তুলনা করা হচ্ছে না। তাহলে খেয়াল করে দেখো, আমরা বলেছি এই তিনটা সমাস হতে গেলে অবশ্যই তুলনা করতে হবে। তাহলে যেহেতু এখানে কারোর সাথে কারো তুলনা করছে না, তার মানে এই তিনটা উপমান, উপমিত, রূপক কোনোটাই কিন্তু হবে না। তাহলে এটা আরেকটা সমাস হতে পারে, সেটা কি? এর ব্যাস বাক্য কি হয় আমরা সবাই জানি, মহান যে নবী সে হচ্ছে মহানবী, তাই তো? তাহলে এখানে মহানও আছে, নবীও আছে, মাঝের এই যেটা কিন্তু লোপ পেয়েছে, তাই না? মাঝের এই যে কিন্তু লোপ পেয়েছে। তাহলে মাঝের পদ লোপ পেলে কি হয়? মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়, ঠিক কিনা? মধ্য পদলোপী কর্মধারয় সমাস হয়। এখন দেখো, কিন্তু এখানে একটা কথা আছে, আমরা একটু আগে মধ্য পদলোপীতে একটা কথা লিখেছিলাম যে এই দেখো, মাঝের পদটি যে রূপ, ন্যায় বা বিভক্তি হলে তা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে না। তাহলে এই যে আমরা বললাম মহান যে নবী, কি হয়? মহান যে নবী, মহানবী। তাহলে এখন খেয়াল করে দেখো, এটা তো প্রথমত যেহেতু মহানবী শব্দের মধ্যে কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা হচ্ছে না, তার মানে উপমান, উপমিত, রূপক কোনোটাই হবে না। এখন দেখো, এখানে মহানও আছে, নবীও আছে, শুধু মাঝের পদটা নাই। তো মাঝের পদ লোপ পেলে মধ্য পদলোপী কর্মধারয় সমাস হতে পারতো, কিন্তু আমরা বলে দিয়েছি মাঝের পদটি যদি যে রূপ, ন্যায় বা বিভক্তি হয় তাহলে সেটা মধ্য পদলোপী কর্মধারয় সমাস হবে না। তার মানে যেহেতু মাঝের পদটা যে আছে, তার মানে এটা মধ্য পদলোপী হবে না। কিন্তু দেখো, মহানবী তো একটা কর্মধারয় সমাস, এটা আমরা প্রথম ক্লাসেও দেখেছি, তাই না?
তো মহানবী একটা কর্মধারয় সমাস, কিন্তু এই চারটা যে প্রকারভেদের কোনোটার মধ্যে কিন্তু এটা পড়ছে না, যেহেতু কোনো প্রকারভেদের মধ্যে আসছে না, সেই কারণে এটা কি হবে, এরকম যে সকল কর্মধারয় সমাস চারটা প্রকারভেদের কোনোটার মধ্যে আসবে না সেইগুলোকে বলা হবে সাধারণ কর্মধারয় সমাস। কি কর্মধারয় বলা হবে? সাধারণ কর্মধারয় সমাস। তাহলে যে সকল কর্মধারয় সমাস তার প্রকারভেদ চারটার একটার মধ্যেও আসবে না সেগুলোকে বলা হবে সাধারণ কর্মধারয় সমাস। এখন খেয়াল করে দেখো, এই রকম সাধারণ কর্মধারয় সমাস আমাদের অনেকগুলো আছে, সেইগুলোতে আমরা একটু যাব। আমরা একদম আমাদের কর্মধারয় সমাসের শুরুতেই এই উদাহরণগুলো আমরা দিয়েছিলাম। দেখো, সাধারণ কর্মধারয় সমাস অনেকভাবে হতে পারে, মোটামুটি 8 ভাবে হয়। আমরা কি বলছি দেখো, যে দুটি বিশেষণ পদে একটি বিশেষ্যকে বোঝালে, দেখো যে চালাক সেই চতুর, চালাক একটা বিশেষণ না, একটা গুণ, আবার চতুর এটাও একটা গুণ, তাহলে দুইটা বিশেষণ পদ। কিন্তু এই দুইটা বিশেষণ মিলেই যে চালাক চতুর, চালাক চতুর বলতে একজন মানুষকে বোঝাচ্ছে, যে মানুষটা চালাক চতুর ধরনের, তাহলে মানুষকে বোঝাচ্ছে, তার মানে এটা একটা প্রাণীকে বোঝাচ্ছে, তার মানে এটা একটা বিশেষ্য পদ। দেখো দুইটা বিশেষণ মিলে একটা বিশেষ্য পদ হলো, এরকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় সাধারণ কর্মধারয় সমাস, যে চালাক সেই চতুর। আবার দেখো, যিনি জজ তিনি সাহেব বলছে দুইটা বিশেষ্য পদে যদি একই ব্যক্তি বা বস্তুকে বোঝায়। দেখো, জজ একটা বিশেষ্য পদ, বিচারক একটা বিশেষ্য পদ, আবার দেখো সাহেব একটা বিশেষ্য পদ। তো এই যে দুইটা বিশেষ্য পদ, জজ সাহেব, এই দুইটা বিশেষ্য পদ মিলতে একজনকেই বোঝাচ্ছে, বিচারককে বোঝাচ্ছে, তাই না? কি খেয়াল করে দেখো, যিনি জজ তিনি সাহেব এটাও সাধারণ কর্মধারয় সমাস। কার্যে পরম্পরা বোঝাতে, পরম্পরা মানে হচ্ছে কাজের ধারাবাহিকতা, একটা কাজ আগে হচ্ছে একটা কাজ পরে হচ্ছে, এরকম একটা কাজ আগে হচ্ছে একটা কাজ পরে হচ্ছে, এইরকম বোঝালে সেখানেও সাধারণ কর্মধারয় সমাস। এই দেখো, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, এই যে ধোয়াটা আগে হচ্ছে মোছাটা পরে হচ্ছে, এরকম একটা কাজ আগে একটা কাজ পরে এইরকম বোঝালে, কার্যে পরম্পরা বোঝালে সেটাও সাধারণ কর্মধারয় সমাস হয়। এবার দেখো, পূর্বপদে যদি স্ত্রীবাচক বিশেষণ থাকে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। দেখো সুন্দরী যে লতা, এই যে সুন্দরী, দেখো স্ত্রীবাচক শব্দ, তাই না? নারী বোঝাচ্ছে সুন্দরী, কিন্তু যখন সমস্ত পদ আসছে তখন দেখো সেটা সুন্দর হয়ে গেছে, সুন্দরী লতা না হয় সুন্দর লতা হয়েছে। একইভাবে মহতী যে কীর্তি, যে মহতী এটা স্ত্রী প্রত্যয়, কিন্তু দেখো এখানে এসে মহান হয়ে গেছে, মহা হয়ে গেছে। এরকম যদি স্ত্রীবাচক বিশেষণ পুরুষবাচক হয়ে যায় তাহলে সেটাও সাধারণ কর্মধারয় সমাস হয়। সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, যে ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয় মহান, আর বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয় মহৎ বা মহতী। যেহেতু দেখো মহাকীর্তি, কীর্তি যেহেতু ব্যক্তি না, সেই কারণে এখানে দেখো মহতী ব্যবহার করা হয়েছে। কিন্তু মহানবী, এখানে দেখো নবী একজন ব্যক্তি, তাই এখানে মহান ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, যদি সমস্ত পদে মহা থাকে আমরা দেখব তার সাথে যে পদটা আছে সেটা ব্যক্তি না বস্তু। যদি ব্যক্তি হয় তাহলে মহান বসাবো, ব্যক্তি না হলে মহৎ বা মহতী বসাবো। দেখো মহৎ যে জ্ঞান, মহাজ্ঞান, এই দেখো মহা আছে, তো জ্ঞান তো কোনো ব্যক্তি না, সে কারণে আমরা মহৎ বসিয়েছি। ঠিক আছে, ব্যক্তি হলে মহান আর ব্যক্তি না হলে মহৎ বা মহতী বসবে। এগুলো সবই কিন্তু সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে, দেখো পূর্ব পদে যদি কু থাকে সেটা সমস্ত পদে গিয়ে কথ হয়ে যায়। দেখো এই যে কু যে অর্থ কদার্থ, এই দেখো কু ছিল, এই দেখো কথ হয়ে গেল। কু যে আচার কদাচার, এই দেখো কু ছিল, এই দেখো কথ হয়ে গেল। হ্যাঁ, এইরকম যদি হয় তাহলে সেটাও কিন্তু সাধারণ কর্মধারয় সমাস হয়। এরপর বলছি পরপদে রাজা থাকলে সেটা সমস্ত পদে গিয়ে রাজ হয়ে যায়। দেখো মহারাজ, এই দেখো রাজ, এটা মহান যে রাজা, এই যে রাজা রাজ হয়ে গেল। যেহেতু রাজা একজন ব্যক্তি সেই কারণে দেখো এখানে মহান ব্যবহার করেছে। এরকম যদি রাজা থেকে রাজ হয় তাহলে সেটাও বুঝতে হবে সেটাও একটা সাধারণ কর্মধারয় সমাস। এরপরে বলছি বিশেষণ ও বিশেষ্য পদে কর্মধারয় সমাস হলে কখনো কখনো বিশেষণ পরে আসে, বিশেষ্য আগে আসে, মানে পূর্বপদ পরপদ উল্টে যেতে পারে। যেমন আলু সিদ্ধ, দেখো সিদ্ধ যে আলু, আলু সিদ্ধ, সিদ্ধ একটা বিশেষণ পদ চলে এসছে পরে, আর আলু একটা বিশেষ্য পদ, এটা পরে ছিল চলে এসছে আগে। অধম যে নর, নরাধম, দেখো অধম একটা বিশেষণ পদ শুরুতে ছিল শেষে চলে গেল, নর একটা বিশেষ্য পদ
এটা শেষে ছিল, শুরুতে চলে আসলো। এরকম বিশেষণ আর বিশেষ্য পদ যদি উল্টে যায় তাহলে সেটা সাধারণ কর্মধারয় সমাস হয়। তার মানে সাধারণ কর্মধারয় সমাসটা 8 ভাবে হতে পারে। কয়ভাবে? 8 ভাবে। আমি জিনিসটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে দুইটা বিশেষণ মিলে একটা বিশেষ্য বোঝালে, দুইটা বিশেষ্য মিলে একজন ব্যক্তিকে বোঝালে, একটা কাজ আগে হচ্ছে একটা কাজ পরে হচ্ছে, এইরকম বোঝালে, স্ত্রীবাচক শব্দ যদি পুরুষবাচক হয়ে যায় তাহলে, সমস্ত পদে যদি মহা থাকে তাহলে, কু থাকলে কুটা যদি কদ হয়ে যায় সেক্ষেত্রে সেটা সাধারণ কর্মধারয় সমাস হয়। রাজা রাজ হয়ে গেলে কর্মধারয় সমাস হয়। আর বিশেষণ আর বিশেষ্য পদ যদি উল্টে যায় তাহলে সেটা সাধারণ কর্মধারয় সমাস হয়। ঠিক আছে? হ্যাঁ, এখন বিষয় হচ্ছে এতগুলো আমাদের মনে থাকবে না, এতগুলো আমাদের মনে থাকার দরকারও নাই। মনে থাকার টেকনিক হচ্ছে একটা, সেটা কি বললাম, এই যে এইটা হচ্ছে টেকনিক। যদি আমরা দেখি মাঝের পদ লোপ পাচ্ছে তাহলে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যদি দেখি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য জিনিসের তুলনা বোঝাচ্ছে তাহলে রূপক কর্মধারয় সমাস। যদি দেখি বৈশিষ্ট্য উল্লেখ আছে তাহলে উপমান কর্মধারয় সমাস। আর বৈশিষ্ট্য উল্লেখ না থাকলে উপমিত কর্মধারয় সমাস। আর যে সকল কর্মধারয় সমাস এইগুলোর কোনোটার মধ্যেই পড়বে না সেইগুলো সাধারণ কর্মধারয় সমাস। কথা বোঝা গেল? এগুলো কোনোটার মধ্যেই পড়বে না সেগুলো কোন কর্মধারায়? সাধারণ কর্মধারয় সমাস। ওকে, যেমন আমরা যদি আরেকটা উদাহরণ দিই, এই যে নিলাম, মনে করো মহারাজ। মহারাজ মানে কি? মহান যে রাজা, মহান যে রাজা। তাহলে খেয়াল করে দেখো, মহারাজ এখানে কিন্তু কারোর সাথে কারোর তুলনা করা হচ্ছে না। যেহেতু তুলনা করা হচ্ছে না তার মানে উপমান উপমিত রূপক কোনোটাই হবে না, কারণ উপমান উপমিত রূপক হতে হলে সেটা তুলনা বোঝানো লাগবে। যেহেতু তুলনা করা হচ্ছে না তার মানে এগুলো কোনোটার মধ্যেই আসবে না। আর এখানে মাঝখানে যে আছে, আমরা বলছি মাঝে যে থাকলে মধ্যপদলোপীও হবে না। তার মানে এটা এই চারটার কোনোটার মধ্যে আসছে না। যেটা এই চারটার কোনোটার মধ্যে আসবে না সেটাই হয়ে যাবে, সেটাই কি হয়ে যাবে? সেটাই হয়ে যাবে সাধারণ কর্মধারয় সমাস। ঠিক আছে? আচ্ছা, কুচক্র ব্যাস বাক্যে কু হয়, কদ হয় না। হ্যাঁ, কেন হয় না সেটা বলে দিচ্ছে। দেখো, কু কখন কদ হয় না? কু থেকে কদ হবে, কু থেকে কত বা কদ হবে কখন? যখন এই কুয়ের পরে একটা স্বরধ্বনি থাকবে। স্বরধ্বনি না থাকলে আর কদ হবে না। ঠিক আছে অর্ঘ? যেমন আমি যখন বলছি কু যে অর্থ, সেটা হচ্ছে কদর্থ। এই দেখো, এখানে এই যে পরের শব্দের শুরুতে একটা অস্বরধ্বনি আছে। কিন্তু তুমি যখন বলছো কুচক্র, কুচক্র, তখন দেখো এই পরের শব্দটা শুরুতে কিন্তু স্বরধ্বনি নাই, ব্যঞ্জনধ্বনি আছে। ব্যঞ্জনধ্বনি থাকলে কুই থেকে যায়। ঠিক আছে? এখন বলো, মধ্যপদলিপি, উপমান, উপমিত, রূপক এবং সাধারণ কর্মধারয় সমাস এই পুরোটা বুঝলে কিনা একটু কমেন্ট করে জানাও। ওকে, ক্লিয়ার, ভেরি গুড। গুড। তাহলে এবার আসো, আমরা আমাদের কর্মধারয় সমাসের উদাহরণ আলোচনা করা শেষ। আমরা একটু চলে যেতে চাই দ্বিগু সমাসে। আসো, আমাদের পরে আলোচনা হচ্ছে দ্বিগু সমাস। আসো, দ্বিগু সমাস কিভাবে নির্ণয় করা যায় সেটা কিন্তু আমরা তোমাদের প্রথম ক্লাসে শিখেছিলাম। দেখো, দ্বিগু সমাসের আমি আগে স্ট্রাকচারটা লিখে দিই। দ্বিগু সমাসের স্ট্রাকচার হচ্ছে এরকম: সংখ্যা যুক্ত বিশেষ্য যুক্ত সমাহার সমষ্টি বা মিলন সমান বিশেষ্য। এটা হচ্ছে দ্বিগু সমাসের স্ট্রাকচার। ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, যদি কোনো সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকে, কি থাকে? সংখ্যা। যদি কোনো সমস্ত পদের শুরুতে সংখ্যা থাকে তাহলে সেটা দ্বিগু সমাস হতে পারবে। তবে তার একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হচ্ছে অবশ্যই সেই পদটা বিশেষ্য পদ হতে হবে। তোমরা গতদিন সংখ্যাবাচক বহুব্রীহি শিখেছিলে, মনে আছে?
সংখ্যাবাচক বহুব্রী শিখেছিলাম আমরা। এই সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগুর মধ্যে একটাই পার্থক্য, মিল একটা, পার্থক্য একটা। মিলটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী এবং দ্বিগু দুইটার শুরুতেই সংখ্যা থাকে, আর অমিলটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাসের ক্ষেত্রে পদটা বিশেষণ পদ হয়, আর দ্বিগু সমাসের ক্ষেত্রে পদটা বিশেষ্য পদ হয়। তাহলে মনে রাখতে পারো, যদি শুরুতে সংখ্যা থাকে আর পদটা বিশেষ্য হয়, এই দুইটা বৈশিষ্ট্য যদি থাকে, শুরুতে সংখ্যা আর পদটা বিশেষ্য যদি হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস হয়ে যাবে। খেয়াল করে দেখো, 3 ফলের সমাহার ত্রিফলা। দেখো, ত্রি মানে 3, এটা একটা সংখ্যা, তাই না? আর দেখো ফল, ফল একটা ত্রিফলা। এই পুরো শব্দটা যদি আমরা দেখি, ত্রিফলা, ত্রিফলা দেখো একটা বিশেষ্য পদ। ত্রিফলা মানে 3টা ঔষধি গাছকে ত্রিফলা বলা হয় একসাথে। আমলকি, হরিতকি আর বহেরা, এই 3টা ঔষধি গাছকে একসাথে ত্রিফলা বলা হয়। তো গাছ মানে তো বিশেষ্য পদ, উদ্ভিদের নাম, তাই না? তাহলে দেখো, পূর্বপদে সংখ্যা আছে আর পুরো এই পদটা বিশেষ্য পদ। আবার দেখো, ত্রিকাল, ত্রি মানে 3 সংখ্যা, তাহলে পূর্বপদে সংখ্যা আছে। আর দেখো এই ত্রিকাল, ত্রিকাল মানে হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই 3টা সময়ের সমষ্টি। তাহলে সময় তো একটা বিশেষ্য পদ, তাই না? খেয়াল করে দেখো, শতাব্দীর সমাহার শতাব্দী। দেখো, শুরুতে আছে শত সংখ্যা, আর এই যে শতাব্দী, এটা তো একটা বিশেষ্য পদ, কারণ শতাব্দী একটা সময়ের একক না? সময়ের একক, 100 বছর মিলে একটা শতাব্দী হয়, তো একক, সময়ের একক বোঝালে সেটা বিশেষ্য পদ হবে। দেখো, পঞ্চবটের সমাহার পঞ্চবটি, এই পঞ্চবটি বানানো অবশ্য দীর্ঘইকার হবে। হ্যাঁ, তো দেখো, পঞ্চ মানে হচ্ছে 5 সংখ্যা, আর পঞ্চবটি দ্বারা হচ্ছে বৃক্ষকে বোঝাচ্ছে একটা, ঠিক আছে? যদি এর অর্থ ভিন্ন, তা আপাতত মনে রাখো পঞ্চবটি দ্বারা বৃক্ষকে বোঝাচ্ছে, তাহলে বিশেষ্য পদ। আচ্ছা, নবম দশমে দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করা হয়েছে কেন? এখন করা হয়েছে কারণ হচ্ছে দ্বিগু সমাস ও পরপদ প্রধান, কর্মধারয় সমাস ও পরপদ প্রধান, এই দুটার মধ্যে মিল আছে অনেক। এই সাদৃশ্যের কারণে দ্বিগুকে কর্মধারয় সমাসে অন্তর্ভুক্ত করেছে। তবে তোমাদের কিন্তু ওই অন্তর্ভুক্তি নিয়ে চিন্তা করলে হবে না, তোমাদের দ্বিগু সমাস আলাদাভাবেই কিন্তু উত্তর করতে হবে। তোমাদের দ্বিগু কর্মধারয় বলে উত্তর করলে হবে না, দ্বিগু কর্মধারয় বলে উত্তর করলে হবে না, তোমাদের কিন্তু দ্বিগু সমাস আলাদাভাবে উত্তর করতে হবে, ঠিক আছে? ভালো করে খেয়াল করো। দেখো, আরও উদাহরণ দেখছি। চৌরাস্তা, দেখো, চৌ মানে 4, একটা সংখ্যা, আর চৌরাস্তা এই টোটাল পদটা কি? একটা বিশেষ্য পদ। কারণ কি? চৌরাস্তা একটি স্থানের নাম না? যেখানে 4টা রাস্তা মিলতে হচ্ছে, সেই স্থানের নাম বোঝালে বিশেষ্য পদ। গাজীপুরে একটা চৌরাস্তা বলে একটা জায়গা আছে, তো এটা স্থানের নাম বোঝালে বিশেষ্য পদ। দেখো, ত্রিপদী, ত্রি একটা সংখ্যা, আর ত্রিপদী পুরোটা একটা বিশেষ্য পদ। কেন বিশেষ্য? ত্রিপদী বলতে ওই 3 পদ বিশিষ্ট 3 চরণের কবিতাকে বোঝায় ত্রিপদী। 3 চরণের কবিতা, তো 3 চরণের কবিতা তো বিশেষ্য, সে কারণে এটা বিশেষ্য পদ, ঠিক আছে? আবার দেখো, পঞ্চপ্রদীপ, পঞ্চ হচ্ছে সংখ্যা, পঞ্চ মানে 5, আর পঞ্চপ্রদীপ মানে 5টা প্রদীপকে বোঝাচ্ছে, প্রদীপ তো বিশেষ্য পদ। সপ্তাহ, দেখো, সপ্তযুক্ত অহ, সপ্ত মানে 7, তাহলে পূর্বপদে সংখ্যা আছে, আর সপ্তাহ এটা একটা সময়ের একক, তাই না? 7 দিন মিলে একটা সপ্তাহ, সময়ের একক বোঝাচ্ছে, একক বোঝালে বিশেষ্য পদ। দেখো, মানে 3, একটা সংখ্যা, আর ত্রিভুজ জ্যামিতির একটা টার্ম না? ত্রিভুজ একটা জিনিসের নাম বোঝাচ্ছে, একটা আবদ্ধ ক্ষেত্রের নাম বোঝাচ্ছে, নাম বোঝালে বিশেষ্য পদ। দেখো, 10 চক্র, 10 হচ্ছে সংখ্যা, আর 10 চক্র বলতে বোঝায় হচ্ছে 10 রকম মতামত, তো মতামত তো বিশেষ্য পদ। চৌমুহনী, দেখো, চৌ মানে 4 সংখ্যা, আর চৌমুহনী এটা একটা বিশেষ্য পদ। চৌমুহনী মানে হচ্ছে ওই চৌরাস্তার চৌমুহনী কিন্তু একই জিনিস, 4 মোহন আর যে মিলন সেটা হচ্ছে চৌমুহনী, তাহলে একটা বিশেষ্য পদ। দ্বিপ্রহর, দেখো, দ্বি মানে 2 সংখ্যা, আর দ্বিপ্রহর টোটালটার অর্থ হচ্ছে দুপুর, তো দুপুর তো একটা সময়ের নাম, তাই না? সেই কারণে একটা বিশেষ্য পদ। তে মাথা, দেখো, 3, তে মানে 3 সংখ্যা আছে, আর তে মাথা একটা বিশেষ্য পদ। তে মাথা মানে ওই যে 3টা মাথা যেখানে মিলতে হয়, মনে করো 3টা রাস্তার মাথা যেখানে মিলতে হচ্ছে, সেই স্থানের নাম বলা হয় তে মাথা। ওকে, এবার দেখো, পঞ্চনদ, পঞ্চ একটা সংখ্যা 5, আর পঞ্চনদ এই টোটালটা একটা বিশেষ্য, কারণ পঞ্চনদ নদকে বোঝাচ্ছে, নদী তো বিশেষ্যই। ত্রিভুবন, মানে হচ্ছে 3 সংখ্যা, আর ত্রিভুবন মানে কি? 3টা ভুবন বোঝাচ্ছে,
মানে এখানে আসলে অতীত বর্তমান ভবিষ্যৎকেই বোঝাচ্ছে, তো সময় বোঝাচ্ছে, বা আমরা ইহকাল পরকালও বুঝতে পারি। এই সময় বোঝালে সেটা বিশেষ্য পদ। পঞ্চভূত, দেখো পঞ্চ মানে 5 সংখ্যা, আর পঞ্চভূত তো 5টা ভূত, ভূত কোন পদ? বিশেষ্য পদ। তেপান্তর, তে মানে 3, আর তেপান্তর, যদি পঞ্চভূত মানে কিন্তু আর ভূত না, হ্যাঁ, তবে এটা আমরা বিশেষ্য বোঝার জন্য এটা বললাম। তেপান্তর মানে 3টা প্রান্তর যেখানে এক হয়েছে, মানে মনে করো 3টা রাস্তা যেখানে এক হতে পারে, 3টা নদী যেখানে মিলিত হয়েছে সেটা হতে পারে, যে কোনো 3টা প্রান্তর যেখানে এক হয়েছে সেই স্থানের নাম হচ্ছে তেপান্তর। তাহলে এই স্থান বোঝালে বিশেষ্য পদ। সপ্তর্ষি, দেখো সপ্ত মানে 7, এটা একটা বিশেষণ পদ, কিন্তু সংখ্যা, আর সপ্তর্ষি এই টোটালটা মিলে কিন্তু একটা বিশেষ্য পদ। কারণ এই সপ্তর্ষি কাকে বলে? এই যে রাতের আকাশে 7টা তারা একসাথে পাওয়া যায় সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় উত্তর পশ্চিম আকাশে 7টা তারা একসাথে থাকে। এই যে অনেকটা এরকম দেখতে হয়, তোমরা যদি কখনো খেয়াল করে দেখবা, অনেকটা প্রশ্নবোধক চিহ্নের মতো হয়, এরকম হয়, অনেকটা প্রশ্নবোধক চিহ্নের মতো, এটাকে বলে সপ্তর্ষি। তাহলে তারার নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। চতুষ্পদী, দেখো চতুষ মানে 4 সংখ্যা, আর চতুষ্পদী মানে হচ্ছে 4 পদ বিশিষ্ট কবিতা, বা 4 পদ বিশিষ্ট, 4 পা বিশিষ্ট প্রাণী। তো এরকম যেহেতু 4 পা বিশিষ্ট কবিতা বা প্রাণী বোঝাচ্ছে, তাহলে সে কারণে এটা বিশেষ্য পদ। ঠিক আছে, এইরকমভাবে মনে রাখবা, যদি পূর্বপদে সংখ্যা থাকে আর পুরো পদটা যদি বিশেষ্য পদ হয়, তাহলে সেটা কি হয়ে যাবে? সেটা দ্বিগু সমাস হয়ে যাবে। আর এই দ্বিগু সমাসের ব্যাস বাক্য করার জন্য কি করতে হবে? খুবই সিম্পল, ব্যাস বাক্যে শুধু সমাহার, সমষ্টি, মিলন, এই 3টে শব্দের যে কোনো একটা আনতে হবে। দেখো পঞ্চভূতের সমাহার, 3 প্রান্তরের সমাহার, সপ্তঋষির সমাহার, 4 পদের সমাহার, সবগুলোতেই দেখো সমাহার যুক্ত করে দিলেই, সমাহার, সমষ্টি, মিলন যে কোনো একটা তুমি যুক্ত করতে পারো, সমস্যা নেই। ওকে, সমাসকে কোনো বইতে 4 ভাগে, আবার কোনো বইতে 6 ভাগে ভাগ করা হয়েছে। মোশাররফ খান, এটা আমরা একদম প্রথম ক্লাসে এটা আলোচনা করেছিলাম। ঠিক আছে, সমাস ব্যাকরণিক মানে প্রথাগত ব্যাকরণ সমাস 6 প্রকার, তবে আমাদের আধুনিক ব্যাকরণে সমাসকে 4 প্রকার ধরা হয়েছে, তবে আমাদের 6 প্রকারই শিখতে হবে। ওকে, এখন বলো তাহলে আমরা সমাসের দ্বিগু সমাসের কি বললাম? যদি পূর্বপদে সংখ্যা থাকে এবং পদটা বিশেষ্য হয়, তাহলে সেটা দ্বিগু সমাস হবে। একটা ব্যতিক্রম আছে, সেটা দেখো, সেটা হচ্ছে এই যে সেতার। খেয়াল করে দেখো, এটা আমি গতদিনও বলেছিলাম, আবারও বলে দিচ্ছি। এই সে মান হচ্ছে 3, অর্থাৎ সংখ্যা, আর এই যে সেতার, এই টোটালটা একটা বিশেষ্য পদ, কারণ সেতার একটা বাদ্যযন্ত্রের নাম, নাম বোঝালে বিশেষ্য পদ। তাহলে দেখো, যদি পূর্বপদে সংখ্যা থাকে আর পদটা যদি বিশেষ্য হয়, তাহলে এটা দ্বিগু সমাস হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু দ্বিগু সমাস না, এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এই একটাই হচ্ছে ব্যতিক্রম, এই সেতার, এটা কিন্তু ব্যতিক্রম, এটা দ্বিগু না হয়ে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, দ্বিগু সমাসটা আইডেন্টিফাই করা সহজ, রাইট। ওকে, এখন বলো দ্বিগু সমাস আমরা টোটালটা বুঝাচ্ছি কিনা? কমেন্টে জানাতো দ্বিগু সমাসটা টোটালটা বুঝাচ্ছ কিনা? ওকে ওকে, সবার কাছে ক্লিয়ার? ত্রিভুজ অবশ্যই দ্বিগু সমাস হবে, কারণ ত্রিভুজ তো একটা বিশেষ্য পদ। আচ্ছা, দেবজিৎ একটা কোয়েশ্চেন করেছিল, কোয়েশ্চেনটা তুমি এখন করতে পারো। ত্রিভুজ একটা দ্বিগু সমাস হবে। ত্রিভুজ, হচ্ছে 3 একটা সংখ্যা, আর ত্রিভুজ একটা নাম, একটা জ্যামিতিতে একটা আবদ্ধ ক্ষেত্রের নাম হচ্ছে ত্রিভুজ, সে কারণে এটা নাম বোঝালে বিশেষ্য পদ, সে কারণে এটা দ্বিগু সমাস হবে। ওকে, সবাই বুঝতে পারছো, ভেরি গুড। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। আমি এখন পুরো জিনিসটা একসাথে শিখব। আচ্ছা, বাংলায় কি নাউনের পর অ্যাডজেক্টিভ বসে? অবশ্যই নাউনের পর অ্যাডজেক্টিভ বসতে পারে, বাংলায় নাউনের পর অ্যাডজেক্টিভ বসতে পারে। আচ্ছা, খেয়াল করো, তাহলে আমরা যা শিখলাম আজকে সেটা একটু সামারাইজ করি। আমরা প্রথমে শিখেছি
কর্মধারয় সমাস। আচ্ছা, খেয়াল করে দেখো, কর্মধারয় সমাস আমরা দেখেছি 4 প্রকার: মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক। মধ্যপদলোপী কর্মধারয় কখন হবে? যখন মাঝের পদ লোপ পাবে। যদি একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য বস্তু তুলনা বোঝায় তাহলে রূপক কর্মধারয় সমাস। যদি তুলনা বোঝায় এবং সেখানে কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা থাকে, বৈশিষ্ট্য উল্লেখ করা থাকলে উপমান কর্মধারয় সমাস। বৈশিষ্ট্য উল্লেখ করা না থাকলে উপমিত কর্মধারয় সমাস। যে সকল কর্মধারয় সমাস এই 4টার একটার মধ্যেও পড়বে না সেইগুলো হবে সাধারণ কর্মধারয় সমাস। ওকে। আর দ্বিগু সমাস কী হবে? যদি পূর্বপদের সংখ্যা থাকে আর ওই পুরো পদটা যদি বিশেষ্য পদ হয় তাহলে সেটা দ্বিগু সমাস হবে। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে সেতার। আচ্ছা, মোশাররফ প্রশ্ন করছে ত্রিভুজ তো বহুব্রী সমাসের মধ্যে দেওয়া আছে। না, ত্রিভুজ দ্বিগু সমাস হবে। ত্রিভুজ অবশ্যই দ্বিগু সমাস হবে, কারণ বহুব্রী সমাস হতে হলে, যে বললাম বহুব্রী সমাস হতে হলে অবশ্যই পদটা বিশেষণ হবে, কিন্তু দ্বিগু সমাসে পদটা বিশেষ্য হবে। তো যে ক্ষেত্রে যখন আমরা বলছি ত্রিভুজ, তো ত্রিভুজ হচ্ছে একটা আবদ্ধ ক্ষেত্রের নাম। 3টা বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রের নামকে ত্রিভুজ বলে। যেহেতু নাম বোঝায় সে কারণে এটা অবশ্যই বিশেষ্য পদ, তো বিশেষ্য হলে সেটা দ্বিগু হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসটা বুঝতে পেরেছি। আমাদের আগামী দিনের ক্লাসে আমি আজকে একটু বলেই দিই তোমাদের, আগামী কালকে 11টার সময় কিন্তু আমাদের সমাসের ক্লাস আছে, এবং এই যে টোটাল জার্নি সমাসের শেষ ক্লাস আগামীকাল। এবং আগামীকালকের এই ক্লাসে আমরা হচ্ছে অব্যয়ীভাব, প্রাদি আর নিত্য সমাস শিখব। এই অব্যয়ীভাব, প্রাদি এবং নিত্য এটা কিন্তু ছোট সমাস, খুব বেশি সময় আমাদের এখানে কিন্তু লাগবে না। তো সেই জায়গা থেকে আগামীকাল কিন্তু তোমরা যে কোনো সমস্যাও নিয়ে আসতে পারো, যে আমরা এই যে 4 দিন যা যা পড়লাম এর মধ্যে কোনো উদাহরণ বা কোনো জায়গায় যদি কোনো সমস্যা ফিল করো, তোমরা আগামীকালকে ক্লাসের আগে পুরো জিনিসটা করে ফেলো, শিখে ফেলো, পুরো জিনিসটা একবার রিভিশন দিয়ে ফেলে যদি কোনো সমস্যা আইডেন্টিফাই করতে পারো সেটা আগামীকালকের ক্লাসে কিন্তু বলতে পারো। ঠিক আছে। তে তলা কি সমাস? আচ্ছা, তে তোলা তো হবে না, তে তলা হবে। তে তলা তো খেয়াল করে দেখো, খুব সিম্পল। তে তো 3 মানে সংখ্যা, তাই না? এখন খেয়াল করে দেখো, এখন তেতলা বিশেষ্য নাকি বিশেষণ? আমি যদি বলি তেতলা বাড়ি, তেতলা বাড়ি, তো বাড়ির অবস্থা বোঝাচ্ছে না? তেতলা মানে কি 3 তলা, বাড়ির অবস্থা বোঝাচ্ছে। অবস্থা বোঝালে বিশেষণ পদ হয়, তো তেতলা অবশ্যই একটা বিশেষণ পদ। বিশেষণ হলে সেটা কি হবে? সংখ্যাবাচক বহুব্রী সমাস। তাহলে তেতলা এটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী সমাস। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস এখানে আমরা শেষ করছি। আগামীকালকের ক্লাসে তাহলে আমরা সমাস কমপ্লিট করব, আমাদের অব্যয়ীভাব, প্রাদ এবং নিত্য সমাস। এই 3টে সমাসের সুবিধা হচ্ছে এই 3টে সমাসে কিন্তু কোনো প্রকারভেদ নাই। ঠিক আছে, এবং খুব সংক্ষেপে সহজে এটা আমরা শিখে নিতে পারবো। তো আর এর সঙ্গে আমরা যদি এই 4টা ক্লাস যেটা আমরা করলাম, এই 4টা ক্লাসের কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ, এটা সংখ্যাবাচক বহুব্রী সমাস তেতলা। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকুক, তবে আবার বলছি আগামীকালকের ক্লাসের আগে অবশ্যই কিন্তু সমাসের এই 4টা ক্লাস একবার রিভিশন দিয়ে নেবে। ওকে, তো সবাই ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আগামীকাল ঠিক কয়টায়? 11টার সময়। আল্লাহ হাফেজ।